গুড মর্নিং স্টুডেন্ট। আশা করি তোমরা সকলে খুব ভালো আছো। আমি তোমাদের জিওগ্রাফির সুমন স্যার। আচ্ছা স্টুডেন্ট, গত ক্লাসে কিন্তু আমরা মেঘ বৃষ্টি চ্যাপ্টারটা শুরু করেছিলাম, তাই তো? আচ্ছা, সেখানে আমরা কি জেনেছিলাম? সেখানে কিন্তু আমরা বিশেষ করে জেনেছিলাম যে মেঘেদের পরিবার সম্পর্কে, অর্থাৎ যে বিভিন্ন রকম মেঘ রয়েছে তাদের সম্পর্কে কিন্তু আমরা বিস্তারিত জেনেছিলাম। আর কি জেনেছিলাম? আর জেনেছিলাম যে মেঘ কিভাবে সৃষ্টি হচ্ছে সেই সম্পর্কে। ঠিক আছে। আজকে যে বাকি অংশটুকু নিয়ে আমরা আলোচনা করব সেটা হলো বৃষ্টিপাতের রকমভেদ বা বৃষ্টিপাতের প্রকারভেদ সম্পর্কে। তার আগে আমি তোমাদের কিছু কোশ্চেন করি, দেখি গত ক্লাসের পড়া তোমাদের কেমন মনে আছে। আচ্ছা, কেউ আমাকে বলো তোমরা যে বাম্বি ক্লাউড কাকে বলে বা বাম্বি ক্লাউডের অপর নাম কি? ভেরি গুড, স্ট্র্যাটো কিউমুলাস। ভেরি গুড, খুব ভালো বলেছো তুমি যে স্ট্র্যাটো কিউমুলাস মেঘকে কিন্তু বলা হয় বাম্বি ক্লাউড। আচ্ছা, এবার বলো ম্যাকারেল আকাশ, একটা নাম শুনেছো তোমরা ম্যাকারেল আকাশ মেঘ, সেই মেঘের অপর নাম কি? মাছের, ম্যাকারেল মাছের মতো দেখতে হয় যে মেঘটাকে, আঁশ 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 মতো। ভেরি গুড, সিরো কিউমুলাস। তাহলে ম্যাকারেল আকাশ হচ্ছে সিরো কিউমুলাস মেঘের মতো দেখতে, তাই তো? আচ্ছা, পালকের মতো দেখতে কোন মেঘ? সিরাস মেঘ। ভেরি গুড, এই সিরাস মেঘ কত ফুট উচ্চতার উপরে অবস্থান করে? ভেরি গুড, 20,000 ফুট উপরের উচ্চতায় কিন্তু এই সিরাস মেঘ অবস্থান করে। আচ্ছা, তোমরা আমাকে কেউ বলো যে বজ্র বিদ্যুৎ সহ যে ঝড় বৃষ্টি হয় সেটা কোন মেঘে? যাকে থান্ডার ক্লাউড বলা হয়। ভেরি গুড, কিউমুলো নিম্বাস মেঘকে কি বলা হয়? বজ্র বিদ্যুৎ সহ ঝড় বৃষ্টি হয়, তাই তো, তাই একে থান্ডার ক্লাউডও বলা হয়। আচ্ছা স্টুডেন্ট, আজকের যে বিষয়গুলো আমরা আলোচনা করব তাহলে সেগুলো হচ্ছে বৃষ্টিপাতের প্রকারভেদ এবং তার মধ্যে পরিচলন বৃষ্টিপাত, শৈলক্ষেপ বৃষ্টিপাত, এগুলো কিন্তু সবই আমরা আজকে জানব। তাহলে চলো আজকের ক্লাসটা আমরা শুরু করি। দেখো, বৃষ্টিপাতের রকম। আচ্ছা, আমরা যখন স্টুডেন্ট অধঃক্ষেপণ পড়েছিলাম তাহলে আমরা যখন সেখানে কি জেনেছিলাম? জেনেছিলাম যে আমাদের সব থেকে পরিচিত যে অধঃক্ষেপণ সেটা কিন্তু হলো বৃষ্টিপাত, তাই তো? এছাড়া আর কি কি হতে পারে? বৃষ্টিপাত ছাড়া কিন্তু গুড়ি গুড়ি বৃষ্টি, তারপরে তুষারপাত, ঠিক আছে? এছাড়া আর কি হতে পারে তুষারপাতের পরে? স্লিড রয়েছে, তাই না? তোমাদের বইতে কিন্তু এগুলো সব এক এক করে রয়েছে। আমরা প্রথমে জানবো বৃষ্টিপাতের প্রকারভেদ সম্পর্কে। দেখো, আরো দুটো জিনিস কিন্তু তোমাদের বইতে রয়েছে, কি বলতো? শিশির আর কুয়াশা। এই দুটো কিন্তু আমরা অধঃক্ষেপণের মধ্যে ফেলতে পারি না। কেন পারি না, তার বিশেষত ব্যাখ্যা কিন্তু আমরা পরে আস্তে আস্তে জানবো। আপাতত দেখো যে বৃষ্টিপাতের রকম ভেদকে আমরা তিন ভাগে ভাগ করতে পারি। কি কি? এক, পরিচলন বৃষ্টিপাত। দুই, শৈলক্ষেপ বৃষ্টিপাত। এবং তিন, ঘূর্ণ বৃষ্টিপাত। দেখো, পরিচলন বৃষ্টিপাত তোমরা ছবি দেখো ডান দিকে, এটা একরকম বৃষ্টিপাত। ঘূর্ণবাদ দেখো, পাহাড়ের ঢালে যে বৃষ্টি হচ্ছে সেটা শৈলক্ষেপ বৃষ্টিপাত। এবং যেটা ঘূর্ণবাদ কি, একটা ঘূর্ণির আকারে কিন্তু এই ঘূর্ণ বৃষ্টিপাতটা সৃষ্টি হচ্ছে। এই বৃষ্টিপাতগুলো সম্পর্কে কিন্তু আমরা বিস্তারিত জানব। তাহলে চলো আমরা প্রথম বৃষ্টিপাত সম্পর্কে জেনে নিই। প্রথমেই আসবে পরিচলন বৃষ্টিপাত। পরিচলন বৃষ্টিপাত, দেখো, যে সমস্ত অঞ্চলে সূর্যরশ্মি প্রায় সারা বছর লম্বভাবে পড়ে। আচ্ছা স্টুডেন্ট, তোমরা বলো আমাকে যে কোন অঞ্চলে সূর্য কিন্তু প্রায় সারা বছর লম্বভাবে পড়ে? বলো। ভেরি গুড, নিরক্ষীয় জলবায়ু অঞ্চলের আশেপাশে অঞ্চলেই কিন্তু সূর্যরশ্মি সারাভাবে, মানে সারা বছর লম্বভাবে পড়ে, তাই তো? এবং সেখানে যদি জলভাগের বিস্তার বেশি থাকে সেখানে কিন্তু বাষ্পীভবনের পরিমাণ বেড়ে যায়। জলভাগের পরিমাণ বেশি থাকলে বাষ্পীভবনটা হবে কি করে? সূর্যরশ্মি যখন জলের উপরে পড়ছে তখন কিন্তু জলটা বাষ্পে পরিণত হচ্ছে এবং ঊর্ধ্বে বা উপরের দিকে উঠে যায়, তাই তো? এভাবে কিন্তু বাষ্পীভবন হয়। এই সময় সমস্ত অঞ্চলে কিন্তু বায়ুতে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প মেশে এবং উষ্ণ হালকা বাতাস উপরের দিকে প্রসারিত হয়। তাহলে
উষ্ণ যে বাতাসটা বা আর্দ্র যে বায়ুটা সেটা কিন্তু হালকা হয়ে ধীরে ধীরে উপরের দিকে প্রসারিত হচ্ছে, এবং ঊর্ধ্বমুখী যে বায়ু তার চাপ কম হওয়ায় কিন্তু উষ্ণতাও কম হয়। আর আমরা স্টুডেন্ট সকলেই জানি যে যখন কোনো স্থানের উচ্চতা ধীরে ধীরে বেড়ে যায়, বা আমরা যদি কোনো স্থান থেকে উঁচুতে যাই, তাহলে কিন্তু তাপমাত্রা কি কমে তো। তাহলে তোমরা আমাকে বলো, প্রতি 1000 মিটার বা প্রতি 1000 মিটার উচ্চতায় তাপমাত্রা কত কমে বা উষ্ণতা কত কমে? ভেরি গুড। প্রতি 1000 মিটার উচ্চতায় উষ্ণতা কিন্তু 6.5 ডিগ্রি হারে কিন্তু কমে, তাই তো? আচ্ছা, এবার দেখো, এই যে উষ্ণবায়ু উপর দিকে উঠছে, তাতে কিন্তু জলীয় বাষ্পের পরিমাণ কিন্তু একই থাকে। ঠিক আছে? ঠান্ডা বাতাস কম জলীয় বাষ্প ধারণ করতে পারে বলে আপেক্ষিক আর্দ্রতাও কিন্তু বেড়ে যায়। দেখো, যে বাতাসটা ঠান্ডা হয়ে উপরে উঠছে সেটা কিন্তু জলীয় বাষ্প ধারণ ক্ষমতা কিন্তু আস্তে আস্তে কমে যায়। ফলে বাতাসে কিন্তু যে আপেক্ষিক আর্দ্রতা সেটা কিন্তু আস্তে আস্তে বেড়ে যাচ্ছে। তোমরা ছবিটা দেখো, দেখো সমুদ্র থেকে জলরাশি বাষ্প হয়ে উপরে উঠছে, এবং উপরে উঠলে কি হবে? ধীরে ধীরে শীতল হবে না? আচ্ছা, এরপরে দেখো, ক্রমশ এই বায়ু আরো শীতল হয়ে সম্পৃক্ত হয়ে পড়ে এবং ঘনীভবন প্রক্রিয়ায় জলীয় বাষ্পের ছোট ছোট জলকণায় পরিণত হয়। ঘনীভবন প্রক্রিয়া কাকে বলবো? আগের আমি ক্লাসেই তোমাদের জানিয়েছি, বলে ফেলো কেউ। ঘনীভবন অর্থাৎ জলীয় বাষ্প যে জলকণায় পরিণত যে প্রক্রিয়ায় হয়, তাকে আমরা কি বলবো? ঘনীভবন। জলীয় বাষ্প যে প্রক্রিয়ায় জলকণায় পরিণত হয় তাকে আমরা কি বলবো? ঘনীভবন। তাহলে আমরা কি জানলাম? যে এই যে ঊর্ধ্বগামী বায়ুটা আস্তে আস্তে যখন আরো উপরে উঠছে তখন শীতল হয়ে পড়ছে এবং সম্পৃক্ত হয়ে পড়ছে। এর ফলে ঘনীভবন প্রক্রিয়ায় জলীয় বাষ্প কিন্তু ছোট ছোট জলকণায় পরিণত হচ্ছে। তাহলে যে জলীয় বাষ্পগুলো সমুদ্র থেকে বা জলাশয় থেকে উপরের দিকে উঠছিল ধীরে ধীরে, সেগুলো কিন্তু ধীরে ধীরে সম্পৃক্ত হয়ে জলকণায় পরিণত হচ্ছে, তাই তো? এরপরে এই যে জলকণাগুলো তৈরি হলো, এই জলকণাগুলো কিন্তু যে বাতাসে ভেসে থাকা যে ধূলিকণা, লবণকণা বা বিভিন্ন যে কণাগুলো থাকে সেগুলোর সাথে আশ্রয় করে কিন্তু মেঘ সৃষ্টি করে, তাই তো? এই মেঘ আরো ঘনীভূত হয়ে কিন্তু জলকণাগুলো জলবিন্দুতে পরিণত হয়। দেখো, অনেকগুলো ছোট ছোট জলকণা কিন্তু একসাথে মিশে ভারী জলবিন্দুতে পরিণত হয়, এবং মধ্যাকর্ষণ শক্তির প্রভাবে কিন্তু তার ভারটা না রাখতে পেরে পৃথিবীতে বা ভূপৃষ্ঠে কিন্তু ঝরে পড়ে। আর এটাই হলো কিন্তু পরিচলন বৃষ্টিপাত। তাহলে তোমরা কি জানলে? জানলে যে ছবিটা দেখো তোমরা, সমুদ্রের জল বা খাল বিলের যেখানে জল কিন্তু ধীরে ধীরে উত্তপ্ত হয়ে উপরে উঠছে, উষ্ণ ও আর্দ্র বায়ু হয়ে এটা কিন্তু আরো শীতল হচ্ছে, শীতল হয়ে কিন্তু সম্পৃক্ত হয়ে পড়ছে, এবং ঘনীভবন প্রক্রিয়ার দ্বারা জলীয় বাষ্পগুলি জলকণায় পরিণত হচ্ছে। তারপর ধূলিকণার সাথে মিশে এটা মেঘ সৃষ্টি করে, এবং মেঘ সৃষ্টি করার পর দেখো, এই যে মেঘ সৃষ্টি হয়েছে, মেঘ সৃষ্টি হওয়ার পর কিন্তু জলকণাগুলো জলবিন্দুতে পরিণত হয়ে মধ্যাকর্ষণ শক্তির প্রভাবে ভূপৃষ্ঠে এসে পড়ছে। এটাকে আমরা কি বলবো? পরিচলন বৃষ্টিপাত, তাই তো? আচ্ছা, দেখো, দুপুরের পর বা বিকেলের দিকে কিন্তু বজ্র বিদ্যুৎ সহ পরিচলন বৃষ্টিপাতটা সব থেকে বেশি হয়, এবং এই বৃষ্টিপাতের একটা অন্যতম বৈশিষ্ট্য হলো এই বৃষ্টিপাত কিন্তু অল্প জায়গার মধ্যে সীমাবদ্ধ থাকে। আচ্ছা, এবার তোমরা আমাকে বলো যে আহ, পরিচলন বৃষ্টিপাতটা বেশি হয় নিরক্ষীয় জলবায়ু অঞ্চলে, তাই তো? এই নিরক্ষীয় জলবায়ু অঞ্চলে কিন্তু আহ চির সবুজ গাছের বা চিরহরিৎ গাছের অরণ্য সৃষ্টি হয়। কেন সৃষ্টি হয় তোমরা কি কেউ জানো? জানো না তো? তাহলে আমি বলে দিচ্ছি, শোনো। দেখো, এই নিরক্ষীয় জলবায়ু অঞ্চলে যে পরিচলন বৃষ্টিপাতটা হচ্ছে সেটা কিন্তু বছরে যে 365 দিন থাকে, সেই 365 দিনের 250 থেকে 300 দিনই কিন্তু বৃষ্টিপাতটা ক্রমশ বা ক্রমাগত প্রতিদিনই কিন্তু প্রায় হয়ে যাচ্ছে। ফলে এখানকার যে গাছপালাগুলো সৃষ্টি হয়েছে বা যে উদ্ভিদগুলো জন্মাচ্ছে সেগুলো কিন্তু প্রায় সারা বছরই সবুজ থাকে। যেখানে দেখবে বৃষ্টিপাত সবসময় বেশি হয় সেখানে গাছপালা কিন্তু সবুজ থাকে, অর্থাৎ আর্দ্র আবহাওয়াতে গাছপালার পাতা সবুজ থাকে। যেখানে শুষ্ক অঞ্চল, অর্থাৎ যেখানে বৃষ্টিপাত কম হয়, যেমন মরুভূমি বা মালভূমি অঞ্চলে, সেখানে দেখবে
গাছপালা কিন্তু নির্দিষ্ট একটা সময়ে পাতা ঝরিয়ে দেয় বা মরুভূমিতে কাঁটা জাতীয় গাছ জন্মায়, তাই তো? কিন্তু নিরক্ষীয় জলবায়ু অঞ্চলে কিন্তু পরিচলন বৃষ্টিপাত হওয়ার জন্য প্রায় সারা বছরই কিন্তু এখানে গাছপালা সবুজ থাকে। আচ্ছা, এবারে তোমরা শোনো যে এই যে নিরক্ষীয় জলবায়ু অঞ্চল কোন কোন দেশ বা কতগুলো দেশের মধ্যে সীমাবদ্ধ থাকে বা কোথায় এই বৃষ্টিপাতটা বেশি হয়। যদি আমি এশিয়ার কথা বলি, দেখো দক্ষিণ পশ্চিম এশিয়ার মধ্যে ইন্দোনেশিয়া, মালয়েশিয়াতে কিন্তু এই প্রচলন বৃষ্টিপাতটা বেশি হয়। এছাড়া আমাদের যে ভারতবর্ষের আহ, দক্ষিণ পশ্চিম দিক রয়েছে, সেই দক্ষিণ পশ্চিম দিকেও কিন্তু এই পরিচলন বৃষ্টিপাতটা কিন্তু লক্ষ্য করা যায়। এগুলো কিন্তু নিরক্ষীয় জলবায়ু অঞ্চল বা নিরক্ষীয় যে নিরক্ষর রেখা, সেই নিরক্ষর রেখার কাছাকাছি অবস্থান করায় এগুলো প্রায় সারা বছর লম্বভাবে সূর্যকিরণ দিচ্ছে, ফলে কিন্তু এখানে পরিচলন বৃষ্টিপাতটা লক্ষ্য করা যাচ্ছে। এছাড়া তোমার মধ্য আমেরিকা, তারপরে ফিলিপিন্স, এছাড়া ক্যারিবিয়ান যে দ্বীপপুঞ্জ, এইসব অঞ্চলে কিন্তু নিরক্ষীয় রেখার কাছাকাছি অবস্থান করায় প্রচুর বৃষ্টিপাত হয় এবং এই পরিচলন প্রক্রিয়ার মাধ্যমেই কিন্তু বৃষ্টিপাত হয়। তোমরা অনেকে আমাজন নদীর নাম শুনেছ, শুনেছো তো? বৃহত্তম নদী পৃথিবীর, তাই তো? এই আমাজন নদীর অববাহিকায় কিন্তু সারা বছরই প্রায় বৃষ্টিপাত হয়, ফলে এটাও কিন্তু এই চিরসবুজ উদ্ভিদের একটা খুব বড় উদাহরণ। আচ্ছা, এটা গেল আমাদের প্রথম ধাপ, যেটা হচ্ছে পরিচলন বৃষ্টিপাত। এরপরে আমরা জানবো স্টুডেন্ট শৈলক্ষেপ বৃষ্টিপাত সম্পর্কে। স্টুডেন্ট, বৃষ্টিপাতের যে রকম ভেদ তার যে দ্বিতীয় ধাপ রয়েছে সেটা হলো কিন্তু শৈলক্ষেপ বৃষ্টিপাত। তোমাদের আগে জানতে হবে এই শৈলক্ষেপ কথাটির অর্থ কি। শৈল কথার অর্থ কি কেউ বলতে পারবে? পারবে না। শৈল কথার অর্থ কিন্তু হলো পর্বত, ঠিক আছে? আর উৎক্ষেপ কথার অর্থ কিন্তু হলো উপরে ওঠা। তাহলে শৈলক্ষেপ কথার একসাথে অর্থ কি হচ্ছে? পর্বতের ঢাল বেয়ে কিন্তু উপরে ওঠাকে কি বলা হয়? শৈলক্ষেপ বৃষ্টিপাত। দেখো, সমুদ্রের দিক দিয়ে যখন জলীয়বাষ্পপূর্ণ আর্দ্র বায়ু প্রবাহ পথে যদি কোনো আড়াআড়ি ভাবে পর্বত বা পাহাড় পড়ে, তাহলে কিন্তু বায়ু সেখানে বাধাপ্রাপ্ত হয়, তাই তো? তোমরা ছবিটা দেখো, দেখো এটা একটা কিন্তু পর্বত, ঠিক আছে? সমুদ্রের দিক থেকে কিন্তু আর্দ্র বায়ু কিন্তু এই দিকে আসছে এবং এই পর্বতের ঢালে কিন্তু এই বায়ুটা বাধাপ্রাপ্ত হচ্ছে, স্বাভাবিক। আড়াআড়ি ভাবে যদি কোনো পর্বত দাঁড়িয়ে থাকে তাহলে হাওয়াটা কি এখানে বাঁধবে তো? তাহলে এই আড়াআড়ি ভাবে পর্বত সৃষ্টির ফলে এখানে কিন্তু এই বাতাসটা কিন্তু বাধাপ্রাপ্ত হচ্ছে এবং বাধাপ্রাপ্ত হওয়ার পর এই বাতাসটা এই পাহাড়ের গা বেয়ে, এই পাহাড়ের ঢাল বেয়ে কিন্তু আস্তে আস্তে উপরের দিকে উঠছে। আর আমরা কিন্তু সকলেই জানি বায়ু যত আস্তে আস্তে উপরের দিকে উঠবে তত কি শীতল হবে এবং সম্পৃক্ত হয়ে পড়বে। এর ফলে উপরে ওঠার ফলে কিন্তু সম্পৃক্ত হয়ে ঘনীভূত হয়ে যে বৃষ্টিপাতটা ঘটাচ্ছে তাকে আমরা কি বলবো? শৈলক্ষেপ বৃষ্টিপাত। দেখো এখান থেকে বায়ুটা কিন্তু ধীরে ধীরে উপরের দিকে উঠছে, উপরের দিকে ওঠার পরে কিন্তু আরো শীতল হচ্ছে এবং সম্পৃক্ত হয়ে মেঘ সৃষ্টি করে কিন্তু বৃষ্টিটা ভূপৃষ্ঠে বা পর্বতের ঢালে কিন্তু হয়ে চলেছে। এটাকে আমরা কি বলবো? শৈলক্ষেপ বৃষ্টিপাত। তোমরা একটা জিনিস লক্ষ্য করো, পর্বতের কিন্তু দুটি ঢাল রয়েছে, তাই তো? একটা এদিকের ঢাল যেখানে বায়ু বাধা পাচ্ছে, আর একটা দেখো তার উল্টো দিকের ঢাল যেখানে কিন্তু বায়ু তেমন কোনো বাধা পাওয়ার কোনো চান্সই নেই, তাই না? আচ্ছা, দেখো প্রতিবাদ ঢাল অনুবাদ ঢাল কি সেটা কিন্তু তোমাদের সকলকে জানতে হবে। পরীক্ষায় কিন্তু প্রতিবাদ ঢাল এবং অনুবাদ ঢালের পার্থক্য কিন্তু মাঝে মাঝে আসে, ঠিক আছে? তাহলে প্রতিবাদ ঢাল আর অনুবাদ ঢাল কাকে বলে চলো দেখে নিই। দেখো, পর্বতের যে ঢাল বরাবর বায়ু উপরের দিকে ওঠে এবং বৃষ্টিপাত ঘটায় সেই ঢালকে বলা হয় প্রতিবাদ ঢাল। তাহলে বায়ু এই দিক দিয়ে উপরে উঠছে, সমুদ্রের দিকে রয়েছে, সমুদ্র থেকে হাওয়াটা এই বায়ু পর্বতে বাধাপ্রাপ্ত পেয়ে উপরে উঠছে, তাহলে এই দিকের যে ঢালটা পর্বতে তাকে আমরা কি বলবো? প্রতিবাদ ঢাল। তাহলে প্রতিবাদ ঢালে কিন্তু বৃষ্টিপাতটা হয়। এবং অনুবাদ ঢাল কাকে বলবো? দেখো এই প্রতিবাদ ঢালের ঠিক বিপরীতে যে ঢাল বরাবর বায়ু নিচের দিকে নেমে যাচ্ছে, ঠিক আছে, সেই ঢালকে আমরা কি বলবো? অনুবাদ ঢাল। অর্থাৎ এই ঢালু বরাবর কিন্তু বাতাসটা কিন্তু নেমে যাচ্ছে এবং এটা কিন্তু শুষ্ক বায়ু। তাহলে অনুবাদ ঢালের ঠিক বিপরীত ঢাল হচ্ছে কিন্তু প্রতিবাদ ঢাল। তাহলে আমরা কি জানলাম? জানলাম যে
সোলক্ষে বৃষ্টিপাত কাকে বলে এবং পর্বতের প্রতিবাদ ঢাল কি এবং অনুবাদ ঢাল কি। আচ্ছা, এবার স্টুডেন্ট, এই যে প্রতিবাদ ঢালে বৃষ্টি হচ্ছে কিন্তু অনুবাদ ঢালে বৃষ্টি হচ্ছে না, তাই এই অনুবাদ ঢালকে কি বলা হয় জানো? বৃষ্টির ছায়া অঞ্চল। অর্থাৎ এখানে কোনো তেমন বৃষ্টি হয় না। ঠিক আছে? তাহলে বৃষ্টির ছায়া অঞ্চল জিনিসটা কি বা কাকে বলে সেটা তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো। চলো তাও একবার দেখে নেই যে বৃষ্টির ছায়া অঞ্চলটা কি জিনিস। বৃষ্টির ছায় অঞ্চল, দেখো, বৃষ্টির ছায়া অঞ্চলটা তাহলে কি জানলাম আমরা, যে পর্বতের অনুবাদ ঢাল কিন্তু বৃষ্টির ছায়া অঞ্চল, তাই তো? এটা কেন বৃষ্টির ছায়া অঞ্চল সৃষ্টি হয়েছে সেটা একটু চলো জেনে নিই। দেখো, প্রতিবাদ ঢালে প্রচুর বৃষ্টিপাত ঘটানোর পর বায়ু যখন পর্বতের অনুবাদ ঢালে এসে পৌঁছায়, অর্থাৎ এখানে প্রচুর বৃষ্টিপাত কিন্তু ঘটাচ্ছে, ঠিক আছে, এই ঢালে। এরপরে যখন এই বায়ুটা, এই যে বায়ুটা এই ঢালে এসে পৌঁছাবে, অর্থাৎ এই অনুবাদ ঢালে এসে পৌঁছাবে, তখন কিন্তু বায়ুতে জলীয় বাষ্প কিন্তু যথেষ্ট কমে যাবে। কেন কমে যাবে? বায়ুটা কিন্তু তার আগেই অনুবাদ, প্রতিবাদ ঢালে কিন্তু বৃষ্টি হয়ে গেছে, ফলে এই বায়ুতে জলীয় বাষ্পের পরিমাণ কিন্তু খুবই কম হবে। এছাড়া বায়ু যত নিচের দিকে ঢাল বরাবর নামবে তত কিন্তু বায়ু আরো উষ্ণ হবে, তাই তো? পর্বত থেকে যত আমরা নিচের দিকে নামবো তত উষ্ণতা কি হবে? বাড়বে তো? তাহলে সেই বায়ু কিন্তু দিনের পর দিন যখন পর্বতের ঢাল বরাবর নিচে নামবে তখন কিন্তু তার উষ্ণতা বাড়বে। এর ফলে বায়ু যে জলীয় বাষ্প ধারণের ক্ষমতা বৃদ্ধি পাওয়ায় অসম্পৃক্ত হয়ে পড়বে, ফলে অনুবাদ ঢালে কিন্তু তেমন ভাবে বৃষ্টিপাত হবে না। ঠিক আছে? তাই পর্বতের অনুবাদ ঢাল বৃষ্টির ছায়া অঞ্চল নামে পরিচিত। এবারে আমাদের ভারতবর্ষের মধ্যেই কিন্তু এই বৃষ্টির ছায়া অঞ্চলের অনেক উদাহরণ রয়েছে। চলো তার মধ্যে দুটো একটা আমরা দেখে ফেলি। দেখো, কয়েকটি বৃষ্টির ছায়া অঞ্চলের উদাহরণ। প্রথমে আমরা আসব দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু আরব সাগরীয় শাখা পশ্চিমঘাট পর্বতে বাধা পেয়ে কিন্তু পশ্চিমঘাট পর্বতের পশ্চিম ঢালে প্রচুর বৃষ্টিপাত হচ্ছে, তুলনায় এই পর্বতের যে পূর্ব ঢাল সেখানে কিন্তু বৃষ্টিপাত হচ্ছে না, ফলে এই অঞ্চলটা কিন্তু বৃষ্টির ছায়া অঞ্চলে পরিণত হয়েছে। দেখো তোমরা ছবিতে, এই দিক দিয়ে দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু যখন আরব সাগরের তীর দিয়ে ঢুকছে তখন কিন্তু পশ্চিমঘাট পর্বত বলে একটা পর্বত কিন্তু অবস্থান করছে। এই পর্বতের বায়ু বাধাপ্রাপ্ত হয়ে কিন্তু পর্বতের পশ্চিম দিকেই কিন্তু বৃষ্টিপাত ঘটায়। তাহলে কোন ঢালে বৃষ্টিপাত ঘটায় তোমরা বলো, অনুবাদ না প্রতিবাদ? ভেরি গুড, এই প্রতিবাদ ঢালেই কিন্তু বৃষ্টিপাতটা ঘটাচ্ছে, তাই তো? ফলে এই যে পশ্চিমঘাট পর্বত, এই পশ্চিমঘাট পর্বতের যে পূর্ব ঢাল, সেই পূর্ব ঢালে কিন্তু বায়ুতে জলীয় বাষ্প থাকছে না, ফলে বৃষ্টিপাত কিন্তু এখানে প্রায় হচ্ছে না। আচ্ছা, ঠিক এই কারণের জন্য স্টুডেন্ট মুম্বাইতে কিন্তু বৃষ্টিপাত বেশি হয়। অপরপক্ষে পশ্চিমঘাট পর্বতের পশ্চিমে অবস্থান করার জন্য মুম্বাইতে কিন্তু বৃষ্টিপাতটা বেশি হয়। আরব সাগরের তীরে অবস্থান করছে মুম্বাই। এবার এই পশ্চিমঘাট পর্বতের পূর্ব দিকে অবস্থান করছে পুনে শহর। পুনেতে কিন্তু এই মুম্বাইয়ের তুলনায় বৃষ্টিপাত অনেক কম হয়, তাই পুনে শহর কিন্তু বৃষ্টির ছায়া অঞ্চলের মধ্যে পড়ছে এবং মুম্বাই শহর কিন্তু এই পশ্চিমঘাট পর্বতের কোন ঢালে, প্রতিবাদ ঢালে পড়ছে, ফলে বৃষ্টিপাত কিন্তু সেখানে যথেষ্ট বেশি হচ্ছে। এরপরে আরো একটা উদাহরণ দেখো, উত্তর পূর্ব ভারতের মেঘালয় রাজ্যে যে খাসি পাহাড় রয়েছে, সেই খাসি পাহাড়ের দক্ষিণ ঢালে অবস্থিত চেরাপুঞ্জি এবং উত্তর ঢালে অবস্থিত কিন্তু শিলং। দুটি পর্বত, খাসি পর্বত রয়েছে এরকম, এক ঢালে অবস্থিত হচ্ছে চেরাপুঞ্জি আর পর্বতের আরেক ঢালে অবস্থিত কি, শিলং। দেখো এই চেরাপুঞ্জি থেকে শিলং এর কিন্তু দূরত্ব মাত্র 56 কিলোমিটার, মাত্র 56 কিলোমিটার দূরত্ব এই চেরাপুঞ্জি থেকে শিলংয়ে। আর আমরা জেনেছিলাম আগে যে পৃথিবীতে সব থেকে বেশি বৃষ্টিপাত কোথায় হয়, এই চেরাপুঞ্জির মৌসুমী নামে, তাই তো? তাহলে এখানে কিন্তু প্রচুর বৃষ্টিপাত হচ্ছে এই চেরাপুঞ্জিতে। অপরপক্ষে মাত্র 56 কিলোমিটার দূরে থাকা সত্ত্বেও শিলংয়ে কিন্তু বৃষ্টিপাত খুবই কম হয়। ফলে এই যে শিলং শহরটা কিন্তু পর্বতের কোন ঢালে, উত্তর ঢালে রয়েছে, দক্ষিণ ঢালে রয়েছে চেরাপুঞ্জি। উত্তর ঢালে অবস্থান করার ফলে কিন্তু এখানে বায়ুতে জলীয় বাষ্প ধারণ ক্ষমতা খুবই কম, ফলে এই অঞ্চলটা কিন্তু বৃষ্টির ছায়া অঞ্চলে পরিণত হয়েছে। দেখো চেরাপুঞ্জিতে গড় বার্ষিক বৃষ্টিপাত কিন্তু 11,777 মিমি, কতটা বেশি, তাই না?
কিন্তু মাত্র 56 কিলোমিটার দূরে অবস্থান করার পরেও এই যে শিলংয়ে দেখো বার্ষিক গড় বৃষ্টিপাত 2207 মিমি। তোমরা নিজেরাই বুঝতে পারছো কতটা বৃষ্টিপাতের তফাৎ গ্যাপ, তাই না? এটাও তোমরা মনে রাখবে যে পৃথিবীর সর্বাধিক বৃষ্টিপাত হয় এই চেরাপুঞ্জির মৌসুমী বায়ু। ঠিক আছে, এটা গেল শৈলক্ষেপ বৃষ্টিপাতের কয়েকটি উদাহরণ কোথায় কোথায় ভারতবর্ষের হয়, তাই তো? এবং আমরা কি জানলাম? জানলাম যে মুম্বাইয়ের তুলনায় পুনেতে বৃষ্টিপাত কম হয় কেন? শিলং বৃষ্টিচ্ছয় অঞ্চল, একটা শিলং কিন্তু একটা বৃষ্টিচ্ছয় অঞ্চলের মধ্যে পড়ছে। এবং তোমরা ছবিতে দেখলে যে পশ্চিমঘাট পর্বতের পশ্চিম ঢালে কিন্তু বৃষ্টিপাত হচ্ছে, পূর্ব ঢালে কিন্তু বৃষ্টিপাত অতটা হয় না। আচ্ছা, তাহলে স্টুডেন্ট তোমরা আমাকে বলো, পর্বতের কোন ঢালে বৃষ্টিপাত হয়, প্রতিবাদ ঢাল না অনুবাদ ঢাল? ভেরি গুড, পর্বতের প্রতিবাদ ঢালে কিন্তু বৃষ্টিপাতটা বেশি হয়। ঠিক আছে, এরপরে কিন্তু আমরা আসব ঘূর্ণ বৃষ্টিপাত সম্পর্কে। ঘূর্ণ বৃষ্টিপাত, দেখো বৃষ্টিপাতের রকম ভেদে তৃতীয় যে পর্যায় সেটা হলো ঘূর্ণ বৃষ্টিপাত। ঘূর্ণ কথার মধ্যেই তোমরা বুঝতে পারছো একটা ঘোরার ব্যাপার রয়েছে, তাই তো? আচ্ছা, দেখো স্বল্প পরিসর কোনো স্থানে যখন উষ্ণতা বেড়ে যায়, সেখানকার বায়ু কিন্তু ধরো কোনো একটা জায়গার উষ্ণতা হঠাৎ করে বেড়ে গেল, ঠিক আছে, ফলে সেখানে যে বায়ুটা রয়েছে সেই বায়ুটা কিন্তু উপরের দিকে উঠে যায়। ফলে সেখানে বায়ুর চাপ কমে গিয়ে নিম্নচাপ কেন্দ্রের সৃষ্টি হয়। অর্থাৎ যে জায়গাটা প্রথমে বায়ু উত্তপ্ত উপরে উঠে গেছে, ফলে নিচের জায়গাটা কিন্তু নিম্নচাপের সৃষ্টি হয়েছে। এই নিম্নচাপের চারিদিকে বায়ু অপেক্ষাকৃত শীতল হওয়ায় বায়ুর চাপ তুলনামূলকভাবে বেশি থাকে। উচ্চচাপের এই বায়ু প্রবল গতিতে কিন্তু নিম্নচাপের কেন্দ্রের দিকে কুণ্ডলাকারে ছুটে আসায় ঘূর্ণিঝড়ের সৃষ্টি হয়। অর্থাৎ যে নিম্নচাপ কেন্দ্রটা সৃষ্টি হয়েছিল বাতাস উপরে উঠে যাওয়ার ফলে, এইখানে কিন্তু চারিদিক দিয়ে কিন্তু শীতল বায়ু এসে একটা কুণ্ডলাকারে নিম্নচাপ কেন্দ্রের দিকে কিন্তু ছুটে আসে এবং ঘূর্ণিঝড়ের সৃষ্টি করে। এরপর কেন্দ্রে প্রবেশের পর এই যে বাতাসটা সেটা ঘুরতে 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 কিন্তু উপরের দিকে উঠে যায়। এইভাবে বাতাসটা ঘুরতে ঘুরতে কিন্তু উপরের দিকে উঠে যায় এবং এই ঊর্ধ্বমুখী যে বায়ু সেটা কিন্তু দিনের পর দিন আরো শীতল হচ্ছে এবং ঘনীভূত হয়ে কিন্তু মেঘ সৃষ্টি করে এবং সেখান থেকে যে বৃষ্টিপাত ঘটায় সেটাকে আমরা কি বলবো? ঘূর্ণ বৃষ্টি। তাহলে তোমরা কি জানলে? জানলে যে ঘূর্ণ বৃষ্টিপাতটা কি। একটা নিম্নচাপ কেন্দ্রের সৃষ্টি হবে, কোথাও বায়ু ধরো হঠাৎ গরম হয়ে গেল, সেই বায়ুটা কিন্তু উপরে উঠে যায়। যখন বায়ু উত্তপ্ত হয়ে যায় বা সেই অঞ্চলে বায়ু কিন্তু দিনের বেলা যখন উত্তপ্ত হয়ে যায় হঠাৎ করে, তখন সেই বায়ু কিন্তু গরম হয়ে উপরে উঠে যায়। ফলে নিচের যে জায়গাটা, বায়ুটা উপরে উঠে গেল, নিচের জায়গাটা কি হবে? ফাঁকা থেকে যাবে। সেখানে কিন্তু নিম্নচাপ কেন্দ্রের সৃষ্টি হচ্ছে। ফলে আশেপাশের বায়ু কিন্তু প্রবল গতিতে কুণ্ডলাকারে ঘুরতে ঘুরতে এখানে পৌঁছাচ্ছে এবং আস্তে আস্তে উপরের দিকে উঠছে। উপরের দিকে উঠলে আমরা সবাই জানি বায়ু যত উপরে উঠবে কি হবে? শীতল হবে, তাই না? শীতল হবে। ঘনীভবন প্রক্রিয়ার মাধ্যমে জল যখন বাষ্পে পরিণত হচ্ছে বা সরি যখন এই বাষ্পগুলো জলকণায় পরিণত হচ্ছে, তারপর মেঘের সৃষ্টি হচ্ছে, দেন বৃষ্টিপাতটা হচ্ছে এবং সেটা কিন্তু বজ্র বিদ্যুৎ সহ ঘটছে। এই সমস্ত প্রক্রিয়াটাকে আমরা কি বললাম? এই সমস্ত প্রক্রিয়াটা হচ্ছে কিন্তু ঘূর্ণ বৃষ্টি। ঠিক আছে, এরপরে আমরা দেখব যে ঘূর্ণবাদের চক্ষু কাকে বলে বা ঘূর্ণবাদের চোখ কাকে বলে। ঘূর্ণবাতের চোখ, দেখো সাধারণত ক্রান্তীয় ঘূর্ণবাদের উৎপত্তি হচ্ছে কিন্তু দুই গোলার্ধের 5 ডিগ্রি থেকে 20 ডিগ্রি অক্ষাংশের যে মধ্যবর্তী অঞ্চল, সেই অঞ্চলের মধ্যে কিন্তু এই ঘূর্ণবাদের সৃষ্টি হচ্ছে। এই ঘূর্ণবাদের কেন্দ্রে বায়ুর চাপ সব থেকে কম থাকে, তাই এই অংশের নাম কিন্তু ঘূর্ণবাদের চোখ। দেখো তোমরা ছবিটা, এই দেখো এই অংশটা কিন্তু বায়ুর চাপ সব থেকে কম থাকে, তাই এই স্থানটিকে আমরা কি বলবো? ঘূর্ণবাদের চোখ। আচ্ছা, এই যে ঘূর্ণবাদ, এই ঘূর্ণবাদগুলো কিন্তু সমুদ্রপৃষ্ঠে বেশি হয় এবং সমুদ্রপৃষ্ঠ থেকে এটা কিন্তু ধীরে ধীরে স্থলভাগের দিকে আসে। ফলে এর শক্তি কিন্তু আস্তে আস্তে ক্ষয় হতে থাকে স্থলভাগের দিকে আসার পর। আচ্ছা, এবং এই যে ঘূর্ণবাদ, এই ঘূর্ণবাদগুলো কিন্তু শরৎকালে, আমাদের ভারতবর্ষে কিন্তু শরৎকালে বেশি লক্ষ্য করা যায়। ঠিক আছে, তাহলে এই ঘূর্ণবাদগুলো যদি উদাহরণ বলি আমরা কয়েকটা, দেখে ফেলো চট করে। বঙ্গোপসাগরে সৃষ্টি হওয়া ঘূর্ণবাদ উড়িষ্যা,
আমাদের অন্ধ্রপ্রদেশ এবং পশ্চিমবঙ্গে যে উপকূলবর্তী অঞ্চল রয়েছে, অর্থাৎ পশ্চিমবঙ্গের যে সমুদ্র তীরবর্তী অঞ্চল বা উড়িষ্যার যে সমুদ্র তীরবর্তী অঞ্চল, এই যে অঞ্চলগুলোতে কিন্তু ঘূর্ণবৃষ্টিটা বেশি ঘটে। ঠিক আছে? যেহেতু সমুদ্রের সৃষ্টি হচ্ছে, সমুদ্র থেকে ধীরে ধীরে এটা তো স্থলভাগে আসবে, তাহলে স্থলভাগগুলো পড়ছে কিন্তু এই পশ্চিমবঙ্গের উপকূল, অন্ধ্রপ্রদেশের উপকূল, উড়িষ্যার উপকূল, তামিলনাড়ুর উপকূলও মাঝে মাঝে কিন্তু হয়ে থাকে। ঠিক আছে? উদাহরণ যদি আমি বলি, দেখো 2009 সালে কিন্তু হয়েছিল একটা খুবই ভয়ানক ঘূর্ণবাদ। তার নাম ছিল কিন্তু আয়লা। এই আয়লার ফলে কিন্তু অনেক মানুষ মারা যায় এবং তাদের ঘরবাড়ি কিন্তু সম্পূর্ণরূপে ধ্বংস হয়ে গেছিল। পশু টশুও কিন্তু, গরু ছাগল ইত্যাদিও কিন্তু অনেক মারা গেছিল। নদীর বাঁধ ভেঙে জলোচ্ছ্বাসের ফলেও কিন্তু চাষের জমি নষ্ট হয়ে গেছিল। দেখো এই যে ছবিটা তোমরা নিচে দেখছো, এটা কিন্তু আয়লার পর একটা বিধ্বংস বা কিভাবে ধ্বংস হয়েছে তার একটা চিত্র। 2009 সালে তাহলে হয়েছিল কি, মনে রাখবে তোমরা, আয়লা। ঠিক আছে? এরপর 2013 সালেও কিন্তু একটা ঘূর্ণবাতের সৃষ্টি হয়েছিল, যার নাম কিন্তু ফাইলিন। এই ফাইলিন আয়লা কিন্তু আমাদের এই পশ্চিমবঙ্গের আহ, উপর দিয়েই কিন্তু বয়ে গেছিল এবং ক্ষয়ক্ষতিও প্রচুর হয়েছিল। 2013 সালে তাহলে কি হয়েছিল, ফাইলিন, যার প্রভাবে ভারতের পূর্ব উপকূলে তথা বাংলাদেশে কিন্তু ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছিল। তাহলে আমরা কি দেখলাম, দেখলাম যে ঘূর্ণবাদের চোখ কাকে বলে এবং কয়েকটি যে ঘূর্ণবাদ, সেই ঘূর্ণবাদের ফলে কি কি ক্ষয়ক্ষতি হচ্ছে এবং ঘূর্ণবাদটা কি কি নাম বা কবে হয়েছে সেটাও আমরা জানলাম। এরপরে কিন্তু আমরা জানবো যে বিভিন্ন ঘূর্ণবাদ সৃষ্টি হয়, যেমন বঙ্গোপসাগরে, ক্যারিবিয়ান সাগরে। এই ঘূর্ণবাদ কিন্তু এক, কিন্তু স্থান অনুযায়ী কিন্তু এগুলোর নাম আলাদা। সেই নামগুলো সম্পর্কে কিন্তু আমরা একটু জেনে নেব। প্রথমেই কিন্তু আমরা জানবো বঙ্গোপসাগরে সাইক্লোন। দেখো, আহ, এই যে ক্রান্তীয় ঘূর্ণবাদ বঙ্গোপসাগরে হচ্ছে, তার একটা কিন্তু নির্দিষ্ট নাম রয়েছে। তার নাম কি জানো? তার নাম হচ্ছে সাইক্লোন। ক্যারিবিয়ান সাগরে যে ঘূর্ণবাদটা হচ্ছে, যে ক্রান্তীয় ঘূর্ণবাদটা সৃষ্টি হচ্ছে, তার নাম কিন্তু হ্যারিকেন। এবং পূর্ব চীন সাগরের ঘূর্ণিঝড় টাইফুন নামে পরিচিত। তোমরা এই তিনটে কিন্তু খুব ভালো করে মুখস্থ করবে, পরীক্ষায় কিন্তু এটা খুবই আসে। তাহলে কি কি জানলে, যে ক্রান্তীয় ঘূর্ণবাদ কিন্তু বিভিন্ন জায়গায় বিভিন্ন নামে পরিচিত। বঙ্গোপসাগরে যে ঘূর্ণবাদটা হয় সেটা কিন্তু হয় সাইক্লোন। পূর্ব চীন সাগরে যে ঘূর্ণিঝড়টা হয় তাকে আমরা বলবো টাইফুন। এবং ক্যারিবিয়ান সাগরে যে ঘূর্ণিঝড়টা হয় তাকে আমরা কি বলবো, হ্যারিকেন। ঠিক আছে? এরপরে দেখো, উত্তর পূর্ব আয়নবায়ু ও দক্ষিণ পূর্ব আয়নবায়ু যেখানে মিলিত হচ্ছে, সেখানে কিন্তু এই ঘূর্ণবাদটা সৃষ্টি হচ্ছে। উত্তর পূর্ব আয়নবায়ু আর দক্ষিণ পূর্ব আয়নবায়ু যেখানে মিলিত হচ্ছে, বিশেষ করে এগুলো সমুদ্রের উপরেই কিন্তু মিলিত হয়। ফলে সমুদ্রের উপরেই কিন্তু এই ঘূর্ণবাদটা সৃষ্টি হয় বা কেন্দ্রটা কিন্তু এই সমুদ্রের উপরে হয়। এবং ধীরে ধীরে, এটা আমি আগেই বললাম, ধীরে ধীরে এটা কিন্তু সমুদ্রভাগ থেকে স্থলভাগের দিকে আসে এবং তার শক্তিটা আস্তে আস্তে ক্ষয় করে। তাই তো? আচ্ছা, এরপরে দেখো, মৌসুমী বায়ু অধ্যুষিত দেশগুলোতে কিন্তু শরৎকাল আর হেমন্তকাল, এই দুটি কালে কিন্তু এই বৃষ্টি হয়ে থাকে। তাহলে তোমরা আমাকে বলো যে মৌসুমী বায়ু অধ্যুষিত দেশগুলি কয়েকটি নাম বলো। মৌসুমী অধ্যুষিত কয়েকটি দেশের নাম। ভেরি গুড। আমাদের দেশ ভারতবর্ষ মৌসুমী জলবায়ু অন্তর্গত দেশ। এছাড়া বাংলাদেশ রয়েছে পাশাপাশি, তাই না? বাংলাদেশ, শ্রীলঙ্কা, পাকিস্তান, মায়ানমার, এই যে দেশগুলো, এগুলোতে কিন্তু মৌসুমী জলবায়ু লক্ষ্য করা যায়। শরৎকাল আর হেমন্তকালে কিন্তু এই বৃষ্টিটা হয়। আচ্ছা, তোমরা বলো তো, যে বর্ষাকালে যে বৃষ্টিটা আসে, সেটা কোন মৌসুমী বায়ুর প্রভাবে? পারবে বলতে? ভেরি গুড। এই তো তোমরা জানো, দক্ষিণ পশ্চিম যে মৌসুমী বায়ু আসে, তার প্রভাবেই কিন্তু আমাদের বর্ষাকালটার আগমন ঘটে, তাই তো? আচ্ছা, এরপরে দেখো স্টুডেন্ট, যে মধ্য ইউরোপের যে দেশগুলো রয়েছে, সেই মধ্য ইউরোপের দেশগুলোতে কিন্তু এই ঘূর্ণবৃষ্টি মাঝে মাঝে হতে দেখা যায়। আচ্ছা, আমরা তাহলে কিন্তু এই যে বৃষ্টিপাতের রকম ভেদ, এটা কিন্তু পুরোটা পড়ে ফেললাম। কি কি পড়লাম তাহলে? পরিচলন বৃষ্টিপাত, শৈলক্ষেপ বৃষ্টিপাত, আর এই লাস্ট কি জানলাম, ঘূর্ণ বৃষ্টিপাত, তাই তো? আচ্ছা, এছাড়াও কিন্তু অধঃক্ষেপণ আরো অনেকভাবে হয়ে থাকে। সেগুলো যেমন তুষারপাত, গুড়ি গুড়ি বৃষ্টি, স্লিট, সেই সম্পর্কেও কিন্তু আমরা অল্প বিস্তর
জানবো। ঠিক আছে? আরো কয়েক প্রকার অধঃক্ষেপণ। দেখো, অধঃক্ষেপণ কিন্তু কি বললাম আমরা? বৃষ্টিপাত, তাই তো? কি কি বৃষ্টিপাত? ৩ প্রকার বৃষ্টিপাতই কিন্তু অধঃক্ষেপণের উদাহরণ। এরপরে আরো অধঃক্ষেপণ কিন্তু রয়েছে। সেগুলো দেখো, গুড়ি, গুড়ি বৃষ্টি। গুড়ি, গুড়ি বৃষ্টি কাকে বলবো? খুব ছোট জলকণা যার ব্যাস কিন্তু হবে কত? 0.5 মিমি। ঠিক আছে? ভূপৃষ্ঠে ঝরে পড়লে তাকে আমরা কি বলবো? গুড়ি, গুড়ি বৃষ্টি। আচ্ছা, এরপরে দেখো স্টুডেন্ট, স্লিট। স্লিট কাকে বলবো? জলকণা এবং তুষারকণা এই দুটি যখন আংশিকভাবে মিশ্রণ ঘটবে তখন তাকে আমরা কি বলবো? স্লিট। তাহলে কি? জলকণা আর তুষারকণা এই দুটি যখন একসাথে মিলিত হবে তখন যে রূপ ধারণ করবে তাকে আমরা কি বলবো? স্লিট। আচ্ছা, এরপরে দেখো স্টুডেন্ট, শিলাবৃষ্টি। আচ্ছা, শিলাবৃষ্টির নামটা কি তোমরা কেউ কখনো শুনেছো? শুনেছো অনেকে। আচ্ছা, দেখেছো কি শিলাবৃষ্টি হতে? অনেকে দেখোনি, অনেকে দেখেছো, তাই তো? দেখো উপরে ছবিটা দেখো, প্রথমে যে ছবিটা রয়েছে এটা কিন্তু শিলাবৃষ্টির ছবি। বৃষ্টির সাথে কিন্তু বরফের টুকরোগুলো কিন্তু আমাদের এই ভূপৃষ্ঠতে এসে পৌঁছাচ্ছে, তাকে আমরা শিলাবৃষ্টি বলছি। ঠিক আছে? তাহলে চলো দেখি নেই এটা কিভাবে হচ্ছে। দেখো, ঊর্ধ্বমুখী বায়ুর প্রভাবে অনেক সময় কিন্তু জলকণাগুলো অনেক উপরে উঠে যায়। তাহলে যখন বায়ু আস্তে আস্তে উপরের দিকে উঠছে মানে শীতল হচ্ছে, যখন বেশি উপরে উঠে যাচ্ছে তখন কি হবে? সেটা আরো শীতল হবে এবং এই জলকণাগুলো কিন্তু দ্রুত ঠান্ডা হয়ে বরফের আকার বা বরফের টুকরো ধারণ করবে। বরফের টুকরো কিন্তু হয়ে যাবে, তাই না? ভূপৃষ্ঠ থেকে যত আমরা উপরে উঠবো তত কিন্তু উষ্ণতা কমতে থাকে। ফলে এই যে জলকণাগুলো যদি অনেক উপরে উঠে যায় তাহলে কি হবে? সেগুলো সরাসরি বরফে পরিণত হবে। ফলে এই বরফের টুকরোগুলো যখন বৃষ্টির সাথে মিশে গিয়ে ভূপৃষ্ঠে এসে পৌঁছাচ্ছে তখন তাকে আমরা কি বলবো? শিলা বৃষ্টি। আচ্ছা, শিলা বৃষ্টির ফলে কিন্তু অনেক ক্ষয়ক্ষতি হয়ে থাকে স্টুডেন্ট। যেমন শিলা যদি টালির চাল বা অ্যাজবেস্টারের চালের উপরে পড়ে সেখানে কিন্তু ফুটো হয়ে যাওয়ার চান্স থাকে, কারণ অনেক উঁচু থেকে শিলাবৃষ্টি পড়ছে এবং অনেক বড় বড় বরফের টুকরো। এছাড়া শিলাবৃষ্টি কিন্তু সব থেকে বেশি ফসলের ক্ষয়ক্ষতি করে। যে চাষের জমি ফসল সেখানে যদি শিলাবৃষ্টি হয় তাহলে কিন্তু ফসলের ব্যাপক ক্ষয়ক্ষতি হতে পারে। আমাদের রাজ্য পশ্চিমবঙ্গ, এই পশ্চিমবঙ্গে কিন্তু বসন্তকাল এবং গ্রীষ্মকাল এই দুটো সময়ে কিন্তু এই শিলাবৃষ্টি কখনো কখনো হতে দেখা যায়। তাহলে তোমরা শিলাবৃষ্টি সম্পর্কে নিশ্চয়ই বুঝতে পেরেছো। তাহলে এটা কিন্তু মনে রাখবে যে শিলাবৃষ্টি আমাদের রাজ্যে পশ্চিমবঙ্গে বসন্তকাল এবং গ্রীষ্মকালে কিন্তু মাঝে মাঝে হয়ে থাকে। ঠিক আছে স্টুডেন্ট? এরপরে আমরা আসবো তুষারপাত সম্পর্কে। দেখো, তুষারপাত তোমরা নিশ্চয়ই নাম শুনেছো তুষারপাত, তাই না? পার্বত্য অঞ্চলে বা শীত প্রধান দেশে হয়ে থাকে এটা। আমাদের এখানে কিন্তু স্বাভাবিকভাবে এটা হয় না। দেখো, সাধারণত শীত প্রধান দেশ এবং উঁচু পার্বত্য অঞ্চলে জলীয় বাষ্প কিন্তু যখন হিমাঙ্কের নিচে বায়ুর সাথে সংস্পর্শে আসে তখন ঘনীভূত হয়ে জলকণার বদলে কিন্তু এগুলো সরাসরি বরফে পরিণত হয় এবং মধ্যাকর্ষণ শক্তি রয়েছে, সেই মধ্যাকর্ষণ শক্তির প্রভাবে কিন্তু এই তুষারগুলো ভূপৃষ্ঠে এসে পড়ছে। এই ঘটনাকে কিন্তু বলা হয় তুষারপাত। তাহলে তুষারপাতটা কোথায় বেশি হয়? শীত প্রধান দেশে এবং যেখানে উঁচু পার্বত্য অঞ্চল রয়েছে, অর্থাৎ যেখানে প্রায় সময় বরফ পড়ে সেখানে কিন্তু এই তুষারপাত লক্ষ্য করা যায়। দেখো তোমরা ডান দিকের ছবিটা, এটা কিন্তু বৃষ্টি নয়, এটা কিন্তু তুষারপাত হচ্ছে। ঠিক আছে? আচ্ছা, এরপরে কিন্তু আমরা আরো দুটো বিষয় জানবো। সেই দুটো বিষয় কিন্তু অধঃক্ষেপণের মধ্যে পড়ছে না। কি কি? শিশির এবং কুয়াশা। কেন পড়ছে না সেই সম্পর্কে কিন্তু আমরা আলোচনাটা করব। দেখো স্টুডেন্ট, প্রথমে কিন্তু আমরা আসবো শিশির সম্পর্কে। শিশির, তোমরা নিশ্চয়ই শিশির কথাটার সাথে যুক্ত বা তোমরা জানো শিশিরের নামটা কখনো বা না কখনো তোমরা শুনেছো, নিশ্চয়ই শুনেছো। কেমন হয়? শীতের সময় যখন আমরা ভোরবেলা কোনো ঘাস বা গাছপালায় দেখতে পাই, তাই তো? শিশির, ছোট ছোট জলের কণা। এই যে ডান দিকের ছবিটা তোমরা লক্ষ্য করেছো, এটা কিন্তু শিশিরের ছবি। কি সকলে দেখেছো তো? সকলে দেখেছো। তাহলে চলো এটা দেখে নেই কিভাবে সৃষ্টি হচ্ছে এই শিশিরটা। দেখো, শীতের রাতে কিন্তু ভূপৃষ্ঠের যে তাপ
সেই ভূপৃষ্ঠের তাপ কিন্তু খুব দ্রুত বিকিরিত হয় এবং ভূপৃষ্ঠ সংলগ্ন যে বায়ু সেটা কিন্তু শীতল হয়ে পড়ে। অর্থাৎ শীতের সময় দিনের বেলার যে সূর্য তাপটা দিচ্ছে সেই তাপটা কিন্তু সন্ধ্যা হওয়ার সাথে সাথেই বিকৃত হচ্ছে, মানে পৃথিবী থেকে আবার বা ভূপৃষ্ঠ থেকে কিন্তু আবার ফিরে যাচ্ছে। ফলে রাতের বেলা কিন্তু ঠান্ডাটা বেশি পড়ে এবং বায়ুর স্তর কিন্তু ধীরে ধীরে শীতল হয়। এই জন্যে ভূপৃষ্ঠের দেখবে জলীয় বাষ্প শীতল ও ঘনীভূত হয়ে ছোট ছোট জলবিন্দু তৈরি করে। এগুলোই কিন্তু হলো শিশির। তোমরা শিশির কোথায় কোথায় দেখেছো? ভেরি গুড, ঘাসের উপরে দেখেছো। আর আর দেখেছো গাছের গাছের পাতায়, ঘরের যে চাল থাকে না, সেই চালে তোমরাও শিশির কিন্তু ভোরবেলা লক্ষ্য করতে বা দেখতে পারো। দেখেছো? ভেরি গুড, দেখেছো। তাহলে এই শিশির কিন্তু স্টুডেন্ট অধঃক্ষেপণের মধ্যে পড়ছে না। অধঃক্ষেপণটা কি বলেছিলাম? যেটা কিন্তু বৃষ্টি বা বৃষ্টিপাত বা তুষারপাত, ঠিক আছে, বা তোমার শিলাবৃষ্টি ইত্যাদি কি মাধ্যাকর্ষণ শক্তির প্রভাবে কিন্তু পৃথিবীতে এসে পড়ছে, তাই না? এটা কিন্তু অধঃক্ষেপণ, কিন্তু শিশিরটা কিন্তু এই ভূপৃষ্ঠের উপরেই তৈরি হচ্ছে। ফলে এটাকে কিন্তু আমরা অধঃক্ষেপণের মধ্যে ধরবো না। আশা করি বুঝতে পেরেছো শিশিরকে কেন তাহলে আমরা অধঃক্ষেপণের মধ্যে ধরবো না। আচ্ছা, এরপরে দেখো স্টুডেন্ট, কুয়াশা। ভূপৃষ্ঠের কাছাকাছি জলীয়বাষ্পযুক্ত বায়ু ধূলিকণাকে আশ্রয় করে ঘনীভূত হয়ে ছোট ছোট জলকণার সৃষ্টি করে। দেখো আমরা এই যে বায়ুমণ্ডলের যে স্তর রয়েছে, আমরা ভূপৃষ্ঠের কাছাকাছি যারা থাকি তারা কিন্তু সবসময় প্রায় ধূলিকণা ইত্যাদি দেখতে পাই, তাই তো? তাহলে এই যে ধূলিকণাগুলি ঘনীভূত হয়ে জলকণার সাথে আশ্রয় কেন্দ্র কিন্তু একটা স্তর সৃষ্টি করে, ঠিক আছে? ভূপৃষ্ঠের কিছুটা উপরে বায়ুস্তরে কিন্তু অনেকটা ধোঁয়ার মতো অংশ ভাসতে দেখা যায়, সেটা কিন্তু হলো কুয়াশা। তাহলে কুয়াশাটা কি, তোমরা সেটা জানলে। কুয়াশার ফলে কিন্তু দেখতে বা দৃশ্যমানতায় কিন্তু অনেকটা অসুবিধা হয়। ভারতের দিল্লি শহর রয়েছে, এখানে কিন্তু শীতের সময় কিন্তু এই কুয়াশার প্রকোপটা কিন্তু খুব বেশি লক্ষ্য করা যায়, যার ফলে গাড়ি ঘোড়া কিন্তু চলাচলের পক্ষে খুব সমস্যা হয়। দেখো তোমরা ছবিতে কয়েক মিটার দূরে কিন্তু তুমি কি হচ্ছে দেখতে পাবে না, কুয়াশার জন্য, তাই না? এই কুয়াশার জন্য কিন্তু দৈনন্দিন জীবনে অনেক সমস্যার সম্মুখীন আমাদের হতে হয়। যেমন ট্রেন চলাচল স্বাভাবিক টাইমে হয় না, কোনো গাড়ি ঘোড়া খুব আস্তে আস্তে চালাতে হয়, তাই তো? আচ্ছা, এই কুয়াশাও কিন্তু অধঃক্ষেপণের মধ্যে পড়ছে না, কারণ এটা ভূপৃষ্ঠের উপরেই তৈরি হচ্ছে। এটা কিন্তু আহ, পৃথিবীতে বা ভূপৃষ্ঠে ঝরে পড়ছে না, ঠিক আছে? আশা করি তোমরা বুঝতে পেরেছো। এবারে কয়েকটা জিনিস কিন্তু তোমাদের মনে রাখতে হবে। যেমন দেখো প্রথমেই কি মনে রাখবে? মনে রাখবে এই যে বৃষ্টিপাতের যে পরিমাণ সেটা আমরা কার সাহায্যে পরিমাপ করতে পারি? খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। বৃষ্টিপাতের পরিমাণ আমরা পরিমাপ করি রেনগজ যন্ত্রের সাহায্যে। এই যে যন্ত্রটা দেখো, এটা কিন্তু হচ্ছে রেনগজ যন্ত্র। এই যন্ত্রের সাহায্যে বৃষ্টিপাতের পরিমাণটা আমরা পরিমাপ করতে পারছি, ঠিক আছে? তারপরে আরো কি মনে রাখবে? দেখো পৃথিবীর যে বিভিন্ন জায়গা রয়েছে, বৃষ্টিপাতের পরিমাণ কিন্তু সব জায়গায় সমান নয়, আলাদা, তাই তো? পৃথিবীর যে সমস্ত জায়গায় বৃষ্টিপাতের পরিমাণ এক বা গড় পরিমাণ এক, তাদের কিন্তু মানচিত্রে বা সেই স্থানগুলোকে মানচিত্রে সমবর্ষণ রেখা দ্বারা যুক্ত করা হয়। তাহলে সমবর্ষণ রেখাটা কি? যেখানে বৃষ্টিপাতের গড় পরিমাণটা এক, সেটা হচ্ছে কি সমবর্ষণ রেখা। এরপরে আসে দেখো, শরৎকালে কিন্তু পশ্চিমবঙ্গে একটা ঘূর্ণিঝড় হয়, তার নাম কিন্তু আশ্বিনের ঝড়। এটাও কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন, মনে রাখবে। শরৎকালে পশ্চিমবঙ্গে আশ্বিনের ঝড় হয়। এরপর আমাদের দেশ ভারতবর্ষে কিন্তু দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ুর প্রভাবে কিন্তু বর্ষাকালের আগমন ঘটে, এটা আমরা জানি, তাই তো? আগেই আলোচনা করেছি। দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ুর প্রভাবেই ভারতবর্ষে বর্ষাকালের আগমন ঘটে। তাহলে তোমরা এই বিষয়গুলো কিন্তু খুব ভালো করে মনে রাখবে। স্টুডেন্ট, আমরা কিন্তু আজকের এই বৃষ্টি বা মেঘ বৃষ্টি চ্যাপ্টারটা শেষ করলাম। এরপরে কিছু গুরুত্বপূর্ণ কয়েকটা প্রশ্ন আমি তোমাদের জন্য রেডি করেছি, যেগুলো পরীক্ষার জন্য খুবই ইম্পর্টেন্ট। তোমরা পারলে কিন্তু সেগুলো খাতায় নোট ডাউন করতে পারো। তাহলে চলো দেখে ফেলি কি কি প্রশ্ন তোমাদের জন্য রেডি করেছি আমি। কয়েকটি গুরুত্বপূর্ণ প্রশ্ন দেখো। প্রথম প্রশ্ন, ক্যারিবিয়ান সাগরে যে ক্রান্তীয় ঘূর্ণিবাদ সেটা কি নামে পরিচিত? বলে ফেলো। হ্যারিকেন, ভেরি গুড।
আচ্ছা, এরপরে বলো তো যে পূর্ব চীন সাগরে যে ঘূর্ণিমাত্রা হয় সেটা কি নামে পরিচিত? টাইফুন। আচ্ছা, দেখো দ্বিতীয় প্রশ্ন, স্লিট কি? ভেরি গুড। জলকণা আর তুষারকণার যে মিশ্রিত রূপ সেটাকে আমরা কি বলবো? স্লিট। তাই তো? বৃষ্টিপাত পরিমাণ যে পরিমাপ করা হয় সেটা কোন যন্ত্রের সাহায্যে? ভেরি গুড, রেন গজের সাহায্যে, তাই তো? আচ্ছা, 4 নম্বর প্রশ্ন দেখো, বঙ্গোপসাগরে ক্রান্তীয় ঘূর্ণিঝড় কি নামে পরিচিত? বঙ্গোপসাগরে ক্রান্তীয় ঘূর্ণিঝড় সাইক্লোন নামে পরিচিত। ভেরি গুড। এরপরে দেখো, ভারতের একটি বৃষ্টির ছায়া অঞ্চলের উদাহরণ দাও। বলো। শিলং, পুনে, এই দুটি কিন্তু বৃষ্টির ছায়া অঞ্চলের উদাহরণ। আচ্ছা, এরপরে দেখো 6 নম্বর প্রশ্ন, বঙ্গোপসাগরে সৃষ্টি হওয়া কয়েকটি ঘূর্ণিবাদের উদাহরণ দাও। আচ্ছা, অনেক রকম কিন্তু ঘূর্ণিবাদ সৃষ্টি হয় এবং বিভিন্ন দেশ কিন্তু এই ঘূর্ণিবাদের গুলো নাম দেয়। যেমন এদের মধ্যে কয়েকটি গুরুত্বপূর্ণ হচ্ছে আয়লা, যেটা 2009 সালে হয়েছিল এবং প্রচুর মানুষ কিন্তু এর দ্বারা ক্ষতিগ্রস্ত হয়েছিল। এছাড়া কি ফাইলিন রয়েছে, হুদহুদ রয়েছে, আরো অনেক কিন্তু বঙ্গোপসাগরে এই যে সাইক্লোনগুলো সৃষ্টি হয় তার কিন্তু বিভিন্ন নাম রয়েছে। এবারে দেখো 7 নম্বর, প্রতিবাদ ও অনুবাদ ঢাল কি? প্রতিবাদ ও অনুবাদ ঢাল কি? দেখো, পর্বতের যে ঢালে বায়ু উপর দিকে উঠে গিয়ে বৃষ্টিপাত ঘটায় সেই ঢালকে বলা হয় প্রতিবাদ ঢাল, এবং তার বিপরীত দিকে বায়ু যখন নিচের দিকে নেমে যায় যে ঢাল বরাবর, সেই ঢালকে কি বলা হয়? অনুবাদ ঢাল। এবং যে বায়ুটা কিন্তু নেমে যাচ্ছে সেটা কিন্তু জলীয় বাষ্প খুবই কম থাকে, ফলে বৃষ্টিপাত কিন্তু এই অনুবাদ ঢালে হয় না। আর তুলনায় প্রতিবাদ ঢালে কিন্তু বৃষ্টিপাতটা বেশি হয়। তাই তো? আচ্ছা, এরপরে দেখো স্টুডেন্ট, সমবর্ষণ রেখা কাকে বলে? তোমরা সকলেই জানো যে পৃথিবীতে সব জায়গায় কিন্তু বৃষ্টিপাত সমান হয় না। তাই তো? এবারে যে জায়গাগুলোতে বৃষ্টিপাত এর গড় বার্ষিক পরিমাণ এক, সেই জায়গাগুলো কিন্তু একটা মানচিত্রে ফেলা হয়। সেই মানচিত্রে যে আঁকা হচ্ছে সেটা কিন্তু সব জায়গার কিন্তু যে গড় বার্ষিক বৃষ্টিপাত, সেটাকে কিন্তু আমরা কি বলছি? যে রেখার দ্বারা আঁকছি সেটাকে আমরা কি বলছি? সমবর্ষণ রেখা। ঠিক আছে? আশা করি তোমরা সকলে বুঝতে পেরেছো। আজকের ক্লাসটা তাহলে আমার এই পর্যন্ত। আমি কিন্তু দুটো ক্লাসে তোমাদের স্টুডেন্ট মেঘ বৃষ্টি চ্যাপ্টারটা শেষ করলাম। প্রথমে করেছিলাম মেঘেদের পরিবার সম্পর্কে এবং তারপরেরটায় বৃষ্টিপাতের যে বিভিন্ন প্রকারভেদ, সেই প্রকারভেদ সম্পর্কেও কিন্তু তোমরা আজকের ক্লাসে জানলে। আশা করি তোমরা সকলে প্রায় বুঝতে পেরেছো। কোনো অসুবিধা থাকলে আমাকে বলবে, আমি আবার এই ক্লাসটা করিয়ে দেবো। ঠিক আছে? সবাইকে অসংখ্য ধন্যবাদ। সবাই খুব খুব ভালো থাকবে। ধন্যবাদ স্টুডেন্ট।